আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 কি অবস্থা তোমাদের? সো আমরা আজকে আরেকটা নতুন ক্লাসে চলে আসলাম। ব্যাকটেরিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখি বলো। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই আছি। নোট কি করবা? নোট রাখো রাখো, নোট করতে থাকো, একসাথে সব জমা নিব। ওকে গাইস, সো কলেজ কি বন্ধ দিছে? গাইস, কলেজ কি বন্ধ দিচ্ছে? হ্যাঁ, কলেজ বন্ধ দিয়ে দিছে? ওরে সেরা। বেশিরভাগই তো কলেজ বন্ধ দিয়ে দিছে। কাদের কাদের দেয়নি দেখি, আমি একটা পোল দিই, দাঁড়াও। একটা পোল দেই, হ্যাঁ, পোলে সবাই আনসার দাও। কলেজ কি খোলা না বন্ধ? ওপেন না ক্লোজ? দেখি, একটা পোল দিছি, সবাই পোলে আনসার দাও তো, যে তোমার কলেজ কি খোলা নাকি বন্ধ। গাইস, একটা পোল দেওয়া হয়েছে, পোলে সবাই একটু জানাও তো কলেজ কি খোলা নাকি বন্ধ। কারণ কালকে আবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, প্রথম রোজায়। কি একটু চিল করব না, ক্লাস দিয়ে রাখছে। হ্যাঁ, সবাই ভোট দেই, পোলে ভোট দেই সবাই, যে কলেজ কি খোলা না বন্ধ। ওকে, আচ্ছা। 155 জন ভোট দিয়েছে ক্লোজ, 58 জন বলছে খোলা। আচ্ছা, তাইলে যাদের কলেজ খোলা তাদের কেন খোলা? হ্যাঁ, মানে বুঝলাম না তাইলে। মানে বন্ধ হলে তো সবারই বন্ধ হওয়ার কথা ছিল, বাট এখানে হচ্ছে 75% অফ, 25% খোলা। কেন? আচ্ছা, একজন কি জানি লিখছে। ভাইয়া, আমি তো বইয়ে নোট করি, তাহলে কি ওইগুলার পিক দিব? হ্যাঁ দিও। অনামিকা, মোমো, ঈশিতা, হ্যাঁ আপু দিও, সমস্যা নেই। কলেজ বন্ধ থাকলেও যাই না, খোলা থাকলেও যাই না, বাহ তোমাদেরই তো জীবন। আচ্ছা, যাক, সমস্যা নাই, তোমাদের সাথে আমার কালকে আবার দেখা হবে। সো গাইজ, আমরা চলো, লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছিলাম যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, ব্যাকটেরিয়ার প্রকারভেদ গুলো পড়ছিলাম, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পড়ছিলাম, ঠিক আছে? সো ব্যাকটেরিয়া থেকে যেগুলা পরীক্ষাতে সৃজনশীলে আসে, হ্যাঁ, আমরা এগুলা কিছুই এখনো পড়ি নাই। So, আজকে আমরা ওইগুলা শুরু করব। সো আজকে হচ্ছে, সো যারা আমাকে চিনো না, আমি তোমাদের তৌহিদ ভাইয়া, পড়ালেখা করেছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আজকে আমরা এই যে দুইটা টপিক পড়বো, এই দুইটা টপিকই সিকিউতে আসে, সিকিউ 3 স্টার। এই দুইটা টপিকই কি সিকিউতে আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি, খুবই ইজি, ব্যাকটেরিয়ার গঠনটা খুবই ইজি, ঠিক আছে? আমি বুঝাই দিব, আমি ছবি আঁকায় দিব, ভাইয়ার সাথে আঁকবা, ভাইয়ার সাথে হচ্ছে যখন যা লিখতে বলবো তা লিখবা। তাই আমরা হচ্ছে ক্লাসেই হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন পুরোটা পড়ে ফেলবো, ঠিক আছে? তো সবাই খাতা কলম নিয়ে বসি, খাতা কলম নিয়ে বসি এবং লিখি, রেডি? তারপরে হচ্ছে আমরা পড়ানো শুরু করছি। গাইজ, সবাই খাতা কলম নিয়ে বসি, আমরা ক্লাসেই আজকে ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার জনন সব পড়ে, কারণ এই দুইটাতে কি হচ্ছে সৃজনশীল আসে, ঠিক আছে? এই দুইটাতে কি হচ্ছে, কি আসে, সৃজনশীল আসে। যারা আগের ক্লাস করো নাই তারা এই ক্লাস করতে পারবা, সমস্যা নাই। আগের ক্লাসের সাথে অল্প কিছু জিনিসই কানেক্টেড, বেশিরভাগ জিনিসই ডিসকানেক্টেড। সো সমস্যা নাই গাইজ, সবাই রেডি? ওকে, তাহলে সবাই রেডি, আমি হচ্ছে কমেন্ট অফ করে দিচ্ছি। ওকে, তোমাদের কেড়ে নিলাম। আচ্ছা, আসো, তোমাদের বাক স্বাধীনতা কেড়ে নিলাম। চল আমরা আগে একটু পড়াশোনা করি। তো সবাই লিখবা, আমি যেটা যা বলবো লিখবা। সো ব্যাকটেরিয়ার গঠন, হুম, আমি আগে ছবি দেখাই তোমাদেরকে।
আমরা আগে ছবিটা একটু দেখি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইয়া একেও দিব, ভাইয়া প্রত্যেকটা বলেও দিব। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া। এই হচ্ছে বেসিক্যালি কি, সাধারণত ব্যাকটেরিয়ারা এইরকম দেখতে হয়। হ্যাঁ, সাধারণত ব্যাকটেরিয়ারা এইরকম দেখতে হয়। এখন এই যে ব্যাকটেরিয়া, তোমরা এই যে দেখো এখানে বুঝতেছো নাকি, যেখানে আসলে 3টা লেয়ার দেখা যাচ্ছে। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, আর এর নিচে হচ্ছে এই আরেকটা লেয়ার। ঠিক আছে, এখানে টোটাল 3টা লেয়ার দেখা যাচ্ছে, 3 কালারের 3টা লেয়ার দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা ছবিতে বুঝতেছো নাকি, আমি যদি আর একটু ইয়ে করে দেই, বুঝতেছে, এখন বুঝতেছে, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো এই যে একটা ব্যাকটেরিয়া, নরমালি ব্যাকটেরিয়ার দেহের বাইরে আমার কি থাকে, কোষ প্রাচীর থাকে। নরমালি ব্যাকটেরিয়ার দেহের বাইরে আমার কিসের আবরণ থাকে, কোষ প্রাচীরের আবরণ থাকে। ঠিক আছে, এই সেই কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোথায় গঠিত, কিভাবে গঠিত, এগুলো আমরা একটু পরে জানছি। তো এই হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে থাকে হচ্ছে কোষঝিল্লি। তোমরা জানো যে সাধারণ সব কি উদ্ভিদে, জীবে, ঠিক আছে, কোষ প্রাচীর এবং কোষঝিল্লি থাকে। তো এই বাহিরে থাকে কোষঝিল্লি, কোষ প্রাচীর, আর ভেতরে থাকে কোষঝিল্লি। এটা সব ব্যাকটেরিয়াতে থাকে। এটা কি, সব ব্যাকটেরিয়া থাকে। এখন কিছু কিছু ব্যাকটেরিয়াতে, আবার বলি, কিছু কিছু ব্যাকটেরিয়াতে একটা মোটা আবরণের সৃষ্টি হয়। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে একটা মোটা যে কার্বোহাইড্রেটের আবরণের সৃষ্টি হয়, যেইটাকে আমরা বলি ক্যাপসুল। এটা সব ব্যাকটেরিয়াতে থাকে না। এই যে এটা, এই এই লেয়ারটা, এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার, এটা 1 নাম্বার লেয়ার, এটা 2 নাম্বার লেয়ার। 1 আর 2 সবার মধ্যে থাকবে, 3 নাম্বারটা সবার মধ্যে থাকে না। কারো কারোর মধ্যে থাকে, কারো কারোর মধ্যে থাকে না। সো তাইলে এই হচ্ছে ব্যাকটেরিয়া, নরমালি 3টা লেয়ার থাকে। একেবারে বাহিরে থাকে নরমালি কোষ প্রাচীর, এর ভিতরে কোষঝিল্লি। কিছু কিছু ব্যাকটেরিয়াতে বাহিরে আরেকটা আবরণের সৃষ্টি হয়, যাকে বলা হয় ক্যাপসুল। হ্যাঁ, ওকে, আচ্ছা। এইবার এই যে দেখো ব্যাকটেরিয়ার বাহিরে এই যে চুলের মতো যে অংশগুলো দেখতে পাইতেছো, এগুলাকে বলে ফ্লাজেলা। এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। এরা ব্যাকটেরিয়াকে আত্মরক্ষায়, চলাচলে সাহায্য করে। এইবার আবার নিচের দিকে দেখো, এই যে দেখো তো, ফ্লাজেলার মতোই দেখা যাচ্ছে, কিন্তু ফ্লাজেলা না, ফ্লাজেলা ছোট ছোট হয়, কিন্তু এগুলা দেখো কি বড় বড়। এগুলাকে বলে হচ্ছে পিলি। এগুলাকে কি বলে, পিলি। এই যে এগুলো, এই যে এগুলাকে বলে, এগুলা দেখতে ফ্লাজেলার মতোই, বাট ফ্লাজেলা থেকে অনেক বেশি বড় হয়, এদেরকে বলা হয় হচ্ছে পিলি। হ্যাঁ, আচ্ছা, এরা আবার সব ব্যাকটেরিয়াতে থাকে না। এরপরে হচ্ছে, এরপরে হচ্ছে এই যে দেখো, এইবার আমরা যদি ব্যাকটেরিয়ার দেহের ভিতরের দিকে ঢুকি, তাহলে হচ্ছে এই যে পেঁচানো, এটা হচ্ছে ওদের ডিএনএ। পেঁচানো এটা কি, ওদের ডিএনএ। এই ডিএনএটা যেটা আমাদের ভাসতেছে ওটা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে আবার হচ্ছে এই যে দেখো গোল গোল, এটাকে বলা হচ্ছে প্লাজমিড। এটাই কি বলে, এগুলাকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড আমরা 9-10-এ জীব প্রযুক্তি অধ্যায়ে পড়ছিলাম, আমরা আবার পড়বো। প্লাজমিড হচ্ছে প্রধান ডিএনএ এর বাহিরে আরেকটা ডিএনএ থাকে, ওটাকে বলে প্লাজমিড। আর এই যে হচ্ছে তোমার দানা 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 দেখতেছো, এগুলাকে বলা হচ্ছে রাইবোজোম। তোমরা জানো ব্যাকটেরিয়ারা হচ্ছে কি আদিকোষী। তো ব্যাকটেরিয়ার দেহে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র কে থাকে, রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়াদের দেহে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র কে থাকে, রাইবোজোম থাকে। তো এই হচ্ছে সেই রাইবোজোম। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার স্বাভাবিক 3D মডেল। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার স্বাভাবিক 3D মডেল। ওকে, এইবার আসো আমরা প্রত্যেকটা জিনিসে কি আছে ওইটা করি। ওকে, সো আমি হচ্ছে আঁকবো, সো আমি হচ্ছে একটা ব্যাকটেরিয়া আঁকবো। আমার সাথে এখন আঁকার দরকার নাই, আমি পরে হচ্ছে তোমাদের সময় দিব, তখন হচ্ছে
আঁকবা, ঠিক আছে? এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। আচ্ছা, আমি এই পাশে হচ্ছে লিখবো, হ্যাঁ, আমি হচ্ছে ওই কোণার মধ্যে হচ্ছে লিখবো যে কোনটা কি। তো এই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, আমি উপর থেকে লিখি একটু, কোষ প্রাচীর। ঠিক আছে, দেখতে পাইতেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে আমার ওই যে আমরা পড়ছি পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, যাদের অপর নাম হচ্ছে মিউকোপ্রোটিন বা মিউরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, যাদের অপর নাম হচ্ছে মিউকোপ্রোটিন বা মিউরিন। সাথে কি থাকে? সাথে হচ্ছে কিছু মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। আমি আরেকটা পেজ নেই, ওখানে আমি একটু মেইন মেইন কথাগুলো লিখি। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি। এটা একটু লিখো, হ্যাঁ, ছবি আমরা পরে আঁকবো, তোমরা এখন ভাইয়ের সাথে একটু লিখো। প্রধানত কি দ্বারা তৈরি? পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, সাথে কিছু কি থাকে? মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে ওদের দেহের বাইরে কোষ প্রাচীর থাকে না বললেই চলে, বা কোষ প্রাচীর থাকে না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে ওদের দেহের বাইরে কোষ প্রাচীর থাকে না, হ্যাঁ, যেমন মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমারা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, এদের দেহের বাইরে কোষ প্রাচীর থাকে না। মাইকোপ্লাজমারা হচ্ছে কি? মাইকোপ্লাজমারা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। সো এদের দেহের বাইরে হচ্ছে কোনো কোষ প্রাচীর থাকে না, এদের দেহের বাইরে কোনো কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আসে নিচের কোনটির বাইরে কোনো কোষ প্রাচীর থাকে না? মাইকোপ্লাজমা। সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কারা? মাইকোপ্লাজমা। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা তৈরি? পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, যার অপর নাম মিউকোপ্রোটিন বা মিউরিন। সাথে কি থাকে? কিছু মুরামিক অ্যাসিড বা এবং টিকোইক অ্যাসিড, হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এইবার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাহিরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাহিরে আরেকটা আবরণের সৃষ্টি হয়, যাকে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। যাকে আমরা কি বলি? ক্যাপসুল। ঠিক আছে, এটা কি সব ব্যাকটেরিয়ার বাইরে থাকে? না, সব ব্যাকটেরিয়ার বাইরে থাকে না। এটা কি দ্বারা তৈরি? এটা হচ্ছে আমার কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। ঠিক আছে, ক্যাপসুল কি সবার মধ্যে থাকে? না ভাইয়া, ক্যাপসুল সবার মধ্যে থাকে না। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। ঠিক আছে, কি দ্বারা তৈরি এরা? কার্বোহাইড্রেট, জটিল কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি এরা? কার্বোহাইড্রেট, জটিল কার্বোহাইড্রেট দ্বারা তৈরি এরা। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই ব্যাকটেরিয়ার বাহিরের দিকে এরকম আমাদের চুলের মতো কিছু অংশের সৃষ্টি হয়। ঠিক আছে, যেগুলাকে বলা হয় হচ্ছে প্লাজেলা। এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে প্লাজেল, প্লাজেল। ঠিক আছে,
ফ্লাজেলারা কেমন? ফ্লাজেলারা আমাদের চুলের মতো। ফ্লাজেলারা কেমন? ফ্লাজেলারা আমাদের চুলের মতো। এরা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, এরা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। ফ্লাজেলা কি? ফ্লাজেলারা হচ্ছে চুলের মতো, এরা ব্যাকটেরিয়াকে চলাফেরায় সাহায্য করে। এরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, ভাই ছবিতেও দেখাইছি। ফ্লাজেলারা হচ্ছে কি? ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো, এরা ব্যাকটেরিয়াকে চলাফেরায় সাহায্য করে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে কিছু কিছু ব্যাকটেরিয়াতে কিছু কিছু ব্যাকটেরিয়াতে একটা শক্ত ফ্লাজেলার মতো অংশের সৃষ্টি হয়। সব ব্যাকটেরিয়াতে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে একটা শক্ত ফ্লাজেলার মতোই সৃষ্টি হয়। এইটা কি করে? এইটা ব্যাকটেরিয়া যেই কোষে আক্রমণ করে ওই কোষের সাথে শক্তভাবে লেগে থাকতে সাহায্য করে, যেহেতু এটাও একটা খুবই শক্ত জিনিস। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে পিলি। এটাই কি বলে? এটাকে বলে হচ্ছে পিলি। ঠিক আছে, পিলি কি? পিলি হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এরা ফ্লাজেলার মতোই, বাট এরা অনেক শক্ত হয়। এরা ফ্লাজেলার মতোই, বাট এরা অনেক শক্ত হয়। হ্যাঁ, যেমন গনোরিয়া ব্যাকটেরিয়া আমরা পড়বো সামনে। গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে যুক্ত হয়। যেমন গনোরিয়া ব্যাকটেরিয়ার কারণে আমাদের দেহে গনোরিয়া রোগ হয়। এই গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা, এই যে পিলি, এই যে শক্ত অংশটা, এইটা দ্বারা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার সাথে পোষক কোষের সাথে, মানে যে কোষকে আক্রমণ করে ওই কোষের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে পিলি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে আরেকটা আবরণের সৃষ্টি হয়। কোষ প্রাচীরের ভেতরে আরেকটা আবরণের সৃষ্টি হয়, যেটাকে বলে হচ্ছে কি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটাকে বলে কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন আমরা ইংলিশে লিখি, বইয়ে ইংলিশে লেখা যেহেতু আমরা ইংলিশে লিখি। ঠিক আছে, তো এই যে প্লাজমা মেমব্রেন, এরা কি করে? ওই যে কোষের ভেতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে। এরাও হচ্ছে ফসফোলিপিড আর প্রোটিন দ্বারা তৈরি। ফসফোলিপিড আমরা পড়ছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? ফসফোলিপিড ও প্রোটিন। ঠিক আছে, ওইখানে আমরা পড়ছিলাম ওই যে ফ্লুইড মোজাইক মডেলে 4টা জিনিস থাকে: ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স। এখানে কোনো কোলেস্টেরল থাকে না। এখানে কোনো কে থাকে না? কোনো কোলেস্টেরল থাকে না। এটা কি দ্বারা তৈরি? ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পেঁচানো সুতার মতো ঠিক আছে, এটাকে কি বলে? ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু, যেখানে হচ্ছে ব্যাকটেরিয়ার সকল ডিএনএ থাকে। ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু বা ব্যাকটেরিয়ার ডিএনএ। আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ বলতে পারি, ক্রোমোজোম বলতে পারি, ক্রোমাটিন তন্তু বলতে পারি, অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, সো এই যে পেঁচানো, এটা আমরা জানি যে ব্যাকটেরিয়ারা হচ্ছে আদিকোষী। সো এদের নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। এই যে ওদের নিউক্লিয়াসের যেখানে ক্রোমাটিন তন্তু অবস্থান করে ওই জায়গাটাকে বলে হচ্ছে নিউক্লিয়য়েড। ওই জায়গাটাকে কি বলে? নিউক্লিয়য়েড। ব্যাকটেরিয়ার যেখানে হচ্ছে আমার ক্রোমাটিন তন্তুটা, ব্যাকটেরিয়ার এই যে কোষের ভিতরে যেখানে হচ্ছে আমার ক্রোমাটিন তন্তু বা ডিএনএটা অবস্থান করে তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়য়েড। তাকে আমরা কি বলি? নিউক্লিয়য়েড।
ক্রোমাটিন তন্তু। যেখানে অবস্থান করে ডিএনএটা ওটাকে আমরা কি বলি? নিউক্লিওয়েড। আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং, এই যে ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে না, এই কোষ ঝিল্লির মধ্যে কিছু ভাঁজ দেখা যায়। এই যে ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে না, এই কোষ ঝিল্লির মধ্যে কিছু ভাঁজ দেখা যায়, বুঝছো? এই ভাঁজগুলাকে বলে হচ্ছে মেসোজোম। এই ভাঁজগুলাকে বলে হচ্ছে মেসোজোম। মেসোজোম। আচ্ছা, বিজ্ঞানীরা এখনো শিওর না যে মেসোজোম আসলে কি কাজ করে। হ্যাঁ, বিজ্ঞানীরা এখনো শিওর না যে মেসোজোম আসলে কি কাজ করে, বাট বিজ্ঞানীরা ধারণা করে যে মেসোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। বিজ্ঞানীরা ধারণা করে মেসোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভাঁজকে মেসোজোম বলে, যা কোষ বিভাজনে সাহায্য করে। যা কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, যেটা কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। মেসোজোম কি? কোষ ঝিল্লির ভাঁজকে মেসোজোম বলে। মেসোজোম কি? কোষ ঝিল্লির ভাঁজকে মেসোজোম বলে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে হচ্ছে এখানে এই যে জেলির ন্যায় যে তরল বস্তু, আমি আর ওইটা আঁকলাম না, ওইটা কি বলে? সাইটোপ্লাজম। এইবার সাইটোপ্লাজমের ভিতরে বেশ কিছু জিনিসপত্র থাকে। সবার আগে যেটার নাম আসে সেটা হচ্ছে কি দিয়ে আনবো, সবার আগে যেটার নাম আসে সেটা হচ্ছে ধরো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার, বলো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার রাইবোজোম। রাইবোজোম বিভিন্ন ভাবে থাকতে পারে। অনেক সময় দেখা যায় অনেকগুলা রাইবোজোম একসাথে আছে, আবার অনেক সময় দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল রাইবোজোম আছে। যখন অনেকগুলা রাইবোজোম একসাথে থাকে তখন তাকে বলা হচ্ছে পলিরাইবোজোম। এগুলা সবগুলো আসবে কিসের আন্ডারে? সাইটোপ্লাজমের আন্ডারে। এগুলা সবগুলো আসবে কিসের নিচে? সাইটোপ্লাজমের নিচে। সাইটোপ্লাজমের নিচে। রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে। ঠিক আছে, তো এই হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, এটা কি বলতেছে আমার? রাইবোজোম। আচ্ছা, এছাড়া ওদের সাইটোপ্লাজমে আরো দুইটা জিনিস থাকে। ঠিক আছে, এছাড়া ওদের সাইটোপ্লাজমে আরো দুইটা জিনিস থাকে। এক হচ্ছে এরকম, এগুলাকে ভলিউটিন বলে। এগুলাকে কি বলে? এগুলাকে ভলিউটিন বলে। ভলিউটিন, হ্যাঁ। ভলিউটিন কি করে? ভলিউটিন খাদ্য সঞ্চয় করে। একটা হচ্ছে রাইবোজোম থাকে, এরপরে হচ্ছে ভলিউটিন থাকে। ভলিউটিন হচ্ছে ওদের খাদ্য সঞ্চয় করে। ভলিউটিন কি করে? ভলিউটিন খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরো কিছু ছোট ছোট অংশ থাকে, এগুলাকে ক্রোমাটোফোর বলে। এগুলাকে ক্রোমাটোফোর বলে। ক্রোমাটোফোর কি করে? ক্রোমাটোফোর হচ্ছে ক্লোরোপ্লাস্টের মতো কাজ করে এবং কিছু খাদ্য তৈরিতে সাহায্য করে, অল্প কিছু খাদ্য তৈরিতে সাহায্য করে ক্রোমাটোফোর।
ক্রোমাটোফোর কি করে? ক্রোমাটোফোর অল্প কিছু খাদ্য তৈরিতে সাহায্য করে। ক্রোমাটোফোর কি করে? ক্রোমাটোফোর অল্প কিছু খাদ্য তৈরিতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো লাস্ট হচ্ছে ওই যে ওদের বৃত্তাকার যে অংশটা থাকে, বৃত্তাকার ডিএনএ, যেটাকে বলে হচ্ছে কি প্লাজমিড, যেটাকে বলে হচ্ছে কি প্লাজমিড। প্লাজমিড, তাই না? প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে প্রধান ডিএনএ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে প্রধান ডিএনএ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে প্রধান ডিএনএ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে প্রধান ডিএনএ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, যেটার মধ্যে কিছু পরিমাণে জিন থাকে। আমরা প্লাজমিড নিয়ে 11 নাম্বার অধ্যায়ে আরো ভালো করে পড়বো, এখানে আছে অনেক কিছু লেখা। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ব্যাকটেরিয়া। এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কি ব্যাকটেরিয়া। আমার এখানে সবই লেখা আছে, বুঝছো? সব লেখা আছে, কিন্তু তারপরেও আমি লিখছি। আমি কেন লিখছি? যাতে তোমরা পরীক্ষা, দেখো এখানে অনেক কিছু লেখা আছে, আমি লিখছি যাতে তোমরা পরীক্ষার হলে আসলে বুঝতে পারো যে কি কি লেখা লাগবে। যাতে তোমরা পরীক্ষার হলে আসলে বুঝতে পারো যে কি কি লেখা লাগবে। ঠিক আছে? তো চলো আমি একবার একটু রিক্যাপ করি, এরপর আমি তোমাদের, আচ্ছা তোমরা এইবার চিত্রটা আঁকো। তোমরা এইবার চিত্রটা আঁকো। সো একেবারে বাহিরে থাকে হচ্ছে আমার ক্যাপসুল। ক্যাপসুল সবার মধ্যে থাকে না। ক্যাপসুল কি দ্বারা গঠিত হয়? ক্যাপসুল গঠিত হয় হচ্ছে আমার জটিল কার্বোহাইড্রেট দিয়ে। এরপরে থাকে হচ্ছে আমার কে? এরপরে থাকে হচ্ছে আমার কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, সাথে কিছু মুরামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিড থাকে। বাহিরের দিকে থাকে হচ্ছে কে? বাহিরের দিকে থাকে হচ্ছে আমার ফ্লাজেলা, যারা কি চলাফেরায় সাহায্য করে। বিশেষ ধরনের ফ্লাজেলা থাকে যেটাকে বলা হচ্ছে পিলি, যেটাকে বলা হচ্ছে কি পিলি। যেমন গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে যুক্ত হয়। পিলি কি দ্বারা তৈরি? পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এরপরে আছে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। কি আছে? কোষ ঝিল্লি ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। তারপরে আছে আমাদের ক্রোমাটিন তন্তু ডিএনএ। এরা হচ্ছে এভাবে মুক্ত অবস্থায় থাকে, যেখানে অবস্থান করে ওই জায়গাটাকে বলে নিউক্লিয়াস। এরপরে আছে হচ্ছে আমাদের পুরোটাই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে সবাই ভেসে থাকে। এই যে আমার এগুলাকে বলে হচ্ছে রাইবোজোম, বলিউটিন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, বলিউটিন খাদ্য সঞ্চয় করে, আর আছে আমার হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর অল্প কিছু খাদ্য তৈরিতে সাহায্য করে। এরপরে আছে হচ্ছে আমার একটা ভাঁজ আছে, ভাঁজটাকে বলে হচ্ছে কি? ভাঁজটাকে বলে মেসোজোম। বিজ্ঞানীরা ধারণা করে এরা কোষ বিভাজনে সাহায্য করে। আর লাস্টে আছে হচ্ছে আমার প্লাজমিড। লাস্টে কি আছে? প্লাজমিড, যেটা হচ্ছে কি করে? ওই যে প্রধান ডিএনএ বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। সো গাইজ, ছবিটা আঁকো। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কমেন্ট অন করে দিছি, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে বলি। হ্যাঁ, নামাজে বিরতি দিব। হ্যাঁ, নোট করো, এটা ছবি তো, এই ছবিটা আঁকো। আমাদের ক্লাস টাইম চেঞ্জ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্লাস টাইম তো চেঞ্জ হয়ে যাবে, সব ইফতারের আগে হয়ে যাবে ক্লাস। ক্লাস সব ইফতারের আগে চলে আসবে গাইজ, প্যারা নিও না। প্লাজমিড কিভাবে ভেক্টর হিসেবে কাজ করে এটা আমরা 11 নাম্বার অধ্যায়ে গেলে ভালো মতো পড়বো। হ্যাঁ, যে এই প্লাজমিড গুলা কিভাবে আসলে, আচ্ছা তোমরা যেই ভেক্টর ভাবতেছো ওই ভেক্টর না, এখানে হচ্ছে ভেক্টর মানে বোঝাচ্ছে বহনকারী বস্তু। এরা বহন করে, বিভিন্ন ধরনের জিন এরা বহন করতে পারে, ওইখান থেকে আসছে হচ্ছে বহনকারী বস্তু।
হ্যাঁ, সব নোট একসাথে জমা দিবা। করোনা ভাইরাসের কি পিলি ছিল না? ওটা তো ভাইরাস ভাইয়া, আমরা তো ব্যাকটেরিয়া পড়তেছি। দাগানো বইয়ের পিডিএফ তো দেওয়া হচ্ছে। ও, দাগানো বই কিভাবে পড়া উচিত? শোনো, তোমরা যখন প্রথমবার বই পড়বা, যেমন ধরো আমি আজকে ভাইরাস ব্যাকটেরিয়ার গঠন পড়াইছি, হ্যাঁ, তো তখন তোমরা কি করবা, পুরা বইটা পড়বা, মানে পুরা টপিকটা পড়বা। টপিক পড়ে তোমাদের কাছে যেসব লাইন ইম্পর্টেন্ট মনে হবে ওগুলা দাগাবা, হ্যাঁ। আর এরপরে কি করবা, দাগানো বই পড়বা হচ্ছে পরীক্ষার আগে। দাগানো বই পড়বা হচ্ছে পরীক্ষার আগে। আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখলেই হচ্ছে পরীক্ষার হলে হবে, এইটা আর এইটা। আমি এখানে যেভাবে লিখে দিয়েছি এইভাবে লিখলেই হচ্ছে পরীক্ষার হলে হবে, ঠিক আছে। ক্যাপসিউল আর ক্যাপসুল একই কথা রে আল্লাহ, কোন ক্লাসে পড়স ভাই তোরা? এগুলা 1-2 বাচ্চারা বলবে। পেপটিডোগ্লাইকানের আরেক নাম হচ্ছে মিউকোপ্রোটিন বা মিউরিন। হাবিবা, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। ওই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম অ্যান্টিবায়োটিকের কাহিনী, বইয়ের মতো করে আঁকলেও হবে। যেইভাবে আঁকস ভাই ওইভাবেই হবে, কোনো সমস্যা নেই। পোস্ট ফেসবুক গ্লিচ খাইছে, বুঝছো? অণুজীব কিভাবে শ্বাস গ্রহণ করে, ওদের শ্বাস নেওয়া লাগে না। ওরা তো অবাধ শ্বসন করে, সো ওদের তো অক্সিজেনই লাগে না রে ভাই। ওকে, এবার আসো আমরা একটু দেখি বইয়ে কি লেখা আছে। সেই হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন, কোষ প্রাচীর। এই যে দেখো, পেপটিডোগ্লাইকান বা মিউরিন, হ্যাঁ। সো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে এর অনেক মোটা হয়, এই জন্য ওরা হচ্ছে রং ধারণ করতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে চিকন হয়, এই জন্য হচ্ছে রং ধারণ করতে পারে না। এবার আবার দেখো, এই যে মাইকোপ্লাজমা, এরা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। এরপরে আসে হচ্ছে ক্যাপসুল, এই যে জটিল কার্বোহাইড্রেট দ্বারা তৈরি, এটা আমরা পড়ছি। এরপরে আসে ফ্লাজেলা, এই যে ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। ফ্লাজেলা বা 3টা অংশ, সূত্র, হুক, বেসাল বডি, লাগবে না। ফ্লাজেলা চলাচলে সাহায্য করে, এটাও আমরা বলছি। এরপরে আসো পিলি, পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়। এই যে গনেরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে যুক্ত হয়, হ্যাঁ। এটা এমসিকিউ সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আসো প্লাজমা মেমব্রেন, এই যে লিপোপ্রোটিন থাকে, লিপিডার প্রোটিন থাকে। এরপরে মেসোজোম, এই যে কোষ বিভাজনে সাহায্য করে, প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে সৃষ্টি করে। এরপরে আসো সাইটোপ্লাজম, এই যে রাইবোজোম, পলিরাইবোজোম, তারপর হচ্ছে এই যে ক্রোমাটোফোর, ভলিউটিন, ঠিক আছে। এগুলা সবগুলোর কথাই হচ্ছে ভাইয়া তোমাদেরকে আলাদা আলাদা করে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এই যে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে এই যে দ্বিসূত্রক ডিএনএ অণু, বলছি এই যে যেখানে অবস্থান করে ওই জায়গাটাকে নিউক্লিয়েড বলে। সাইটোপ্লাজমে যেখানে ডিএনএ অবস্থান করে ওই জায়গাটাকে হচ্ছে নিউক্লিয়েড বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে প্লাজমিড। প্লাজমিড তো হচ্ছে ওই যে বৃত্তাকার ডিএনএ অণু। প্লাজমিড কি? বৃত্তাকার ডিএনএ অণু, এটার কথা বেরা বললাম। সেই যে ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য বইয়ের মধ্যে দেওয়া আছে, একটা পড়নীয় বই থেকে, এটা আমরা পড়ছি। এরপরে আমরা জনন পড়বো। জননের আগে হচ্ছে আমরা একটু নামাজের বিরতি দিব। বায়োলজি পড়তে অনেক সময় লাগে, কি করব? সময় লাগাও ভাইয়া, কিছু করার নাই। বায়োলজি এমন একটা সাবজেক্ট যে ডেইলি পড়তে হয়। ওরা বজ্র ত্যাগ করে কিভাবে? ওদের বজ্রই হয় না, তো ত্যাগ করার প্রশ্নই আসে না। পিডিএফ আছে নাকি? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নেই। ভাই আমি এক সপ্তাহে 3টা অ্যান্টিবায়োটিক খাইছি, কেন খাইছো ওইটা হচ্ছে কোশ্চেন। বিয়ের দাওয়াত দিলেন না কেন? আমাদের শিখাতে 40,000 স্টুডেন্ট আছে, বুঝছিস? তা আমি যদি 40,000-কে দাওয়াত দেই তাহলে হচ্ছে আমার ওই যে কাঙ্গাল বোস খাওয়ানো লাগবে, আছে না ইয়েতে, ওই যে চিটাগাং এর ওইদিকে কাঙ্গাল বোস খাওয়ায়, ওরকম কাঙ্গাল বোস খাওয়ানো লাগবে, বুঝছিস? সমস্যা নাই, আল্লাহ বাঁচায় রাখলে বাবা। ওকে, সো তাহলে হচ্ছে আমরা এখন একটু নামাজে বিরতি নিচ্ছি, তারপরে এসে আমরা ব্যাকটেরিয়ার জনন গুলা শেষ করবো। ব্যাকটেরিয়ার জনন গুলা খুবই ইজি, হ্যাঁ। ক্লাস শুরু 4:55।
ঠিক আছে, আচ্ছা কমেন্ট অফ করে দিচ্ছি, নামাজ পড়ে আসো, আমি নামাজ পড়ে আসি। কিসের নামাজ আল্লাহ জানেন, এই নামাজ বড় বিশেষ করতে কিসের নামাজ।
আসসালামু আলাইকুম। তো আমরা আবার চলে আসলাম। ফ্লাজেলা আর ফ্লাজেলামের মধ্যে পার্থক্য কি? ফ্লাজেলাম হচ্ছে এক বচন, ফ্লাজেলা হচ্ছে বহু বচন। ঠিক আছে? হ্যাঁ, নোটের স্লাইড তো দেওয়া থাকেই। ও, নোটের স্লাইডটা দেন, সরি। আচ্ছা, ক্লাস শেষে দেখে নিও আবার। ওকে গাইস, তো এখন আমরা পড়বো হচ্ছে তোমার, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা পড়বো হচ্ছে, যারা লিখতে পারো নাই, এখন আমরা পড়বো হচ্ছে জনন। ঠিক আছে? সো ব্যাকটেরিয়ার জননটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। হ্যাঁ, খুবই ইজি জিনিস। ব্যাকটেরিয়ার জনন খুবই ইজি জিনিস। এক টাইপের জননী পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে দ্বিভাজন বা দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। খুবই ইজি জিনিস। তো আমরা এখন পড়বো ব্যাকটেরিয়াতে 3 ধরনের জনন হয়: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। তো এই 3টা জনন পড়ার আগে আমরা পড়ে নিব হচ্ছে তোমার দ্বিবিভাজন, কারণ দ্বিবিভাজনটা পরীক্ষাতে আসে। তো চলো আমরা দ্বিবিভাজন দিয়ে শুরু করি। ওকে, সো দ্বিবিভাজন দিয়ে এইটা আমরা শুরু করতে চাচ্ছি। এরপর আমরা মুকুলোদ্গম, বিভিন্ন টাইপের অন্যান্য টাইপের অযৌন জনন এবং যৌন জনন পড়ব। হ্যাঁ, সো তোমাদের বাক স্বাধীনতা আবার হরণ করে নিচ্ছি। আচ্ছা, আসো। সো আমরা দ্বিবিভাজন দিয়ে শুরু করি। ওকে, সো ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন খুবই ইজি একটা জিনিস। সো দ্বিবিভাজন হচ্ছে অনেকটা, দ্বিবিভাজন বা দ্বিভাজন যাই বলো। আচ্ছা, এটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, বড় করে লিখি, দ্বিভাজন সিকিউ রেজিস্ট। সো ব্যাকটেরিয়ার জনন থেকে এই একটা জিনিসই পরীক্ষাতে আসে, আর এটা খুবই ইজি একটা জিনিস। সো ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন ব্যাপারটা কি? ধরো তুমি একটা ব্যাকটেরিয়া, এখন 14ই ফেব্রুয়ারি চলে আসছে, ভালোবাসা দিবস। তো তোমার আর একলা থাকতে মন চাইতেছে না। সো এজ এ ছেলে, ধরো এই যে ইয়ামিন ও যদি হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে একলা থাকতে না চায়, ও কি করবে? ও ক্লোজ আপ, কাছে আসার গল্প। ঠিক আছে? সো ও কি করবে? ওর কাউকে খুঁজতে হবে। কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এরকম খোঁজার কোনো ব্যাপারই নাই। ঠিক আছে? সো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কি হয়, ধরো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আমরা ইজিলি আঁকার জন্য ব্যাকটেরিয়াকে এইভাবে আঁকবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাকটেরিয়া, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরের তোমার ডিএনএ। সো এর হচ্ছে মন চাইলো এখানে একটা থেকে সে কি হবে, 2টা হয়ে যাবে। সো 2টা হইতে হইলে তাকে ফার্স্টে কি করতে হবে, তার এই যে ডিএনএটা আছে এটাকে রেপ্লিকেশন হইতে হবে। আমরা জানি যে ডিএনএ এর কি হয়, রেপ্লিকেশন হয়। ডিএনএ একটা থেকে 2টাতে পরিণত হয়। সো এই যে যে ডিএনএটা আছে এটাকে কি হইতে হবে, তোমার রেপ্লিকেশন হইতে হবে। সো কি হয়, ডিএনএটা ফার্স্টে এই যে যে কোষ ঝিল্লি আছে, এই যে ভাইয়া হলুদ কালারের এই যে এটা যে আঁকছি, এটা হচ্ছে কোষ ঝিল্লি। হ্যাঁ, সো ডিএনএ ফার্স্টে কি হয়, ডিএনএ ফার্স্টে ধরো এই যে ডিএনএটা হবে কি, ফার্স্টে কোষ ঝিল্লির সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে ডিএনএ কোষ ঝিল্লির সাথে যুক্ত, কোষ ঝিল্লির সাথে যুক্ত। ঠিক আছে? ডিএনএ কিন্তু সাধারণত কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকে না। ডিএনএ কিন্তু সাধারণত কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকে না। কিন্তু এইখানে কি হবে, ডিএনএটা এই যে দেখো কোষ ঝিল্লির সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার পরে কি হবে, যুক্ত হওয়ার পরে কি হবে, যুক্ত হওয়ার পরে এই ডিএনএটার রেপ্লিকেশন হবে। কি হবে, ডিএনএ রেপ্লিকেশন।
যুক্ত হওয়ার পরে কি হবে, যুক্ত হওয়ার পরে এই ডিএনএটার রেপ্লিকেশন হবে। এই যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, রেপ্লিকেশন হওয়ার পরে কি হবে, এই যে যে কোষ ঝিল্লিটা আছে না, কোষ ঝিল্লিটা লম্বা হয়ে যাবে, এই লম্বা হয়ে গেছে। কি হয়েছে, কোষ ঝিল্লিটা লম্বা হয়ে গেছে। কোষ ঝিল্লিটা যখন লম্বা হয়ে গেছে তখন ডিএনএ গুলাও দুইটা দুই পাশে চলে গেছে। কি হয়েছে, ডিএনএ গুলাও দুইটা দুই পাশে চলে গেছে। সো ফার্স্টে ছিল এরা এরকম, ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরেও এরকমই দেখা যাচ্ছে। তারপরে কি হচ্ছে, কোষ ঝিল্লিটা লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোষ ঝিল্লিটা কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। কোষ ঝিল্লি যখন লম্বা হয়ে যায়, কোষ ঝিল্লির সাথে আমার যে ডিএনএ গুলো আছে, ডিএনএ গুলাও দুই পাশে চলে যায়। কোষ ঝিল্লিটা যখন লম্বা হয়ে যায় তখন আমার যে ডিএনএ গুলো আছে, ডিএনএ গুলাও কি হয়, কোষ ঝিল্লির সাথে লম্বা হয়ে যায়। এইবার এর পরের ধাপে কি হয়, এইবার হচ্ছে আমার এই যে যে কোষ ঝিল্লিটা আছে, এটা মাঝখান বরাবর ভিতরের দিকে ঢুকতে শুরু করে। এটা কি হয়, মাঝখান বরাবর ভেতরের দিকে ঢুকতে শুরু করে। এই যে আমাদের কোষ ঝিল্লিটা আছে, এটা একটা চাপের কারণে, প্রেসারের কারণে, নাম হচ্ছে টার্গার প্রেসার। এই টার্গার প্রেসারের কারণে কোষ ঝিল্লি মাঝখান বরাবর ভিতরের দিকে ঢুকতে শুরু করে। কোন প্রেসারের কারণে, টার্গার প্রেসারের কারণে, টার্গার প্রেসার। ঠিক আছে, এবং এইটা করার পরে এবং কি হয়, এই টার্গার প্রেসারের কারণে একটা সময় হচ্ছে আলাদা হইতে 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 দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যায়। কি হয়, টার্গার প্রেসারের কারণে এরা হচ্ছে ভেতরের দিকে ঢুকতে শুরু করে এবং ভেতরে ঢুকতে 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 একটা সময় এরা হচ্ছে দুইটা হচ্ছে দুই ভাগ হয়ে যায়। সো একেবারে ইজি জিনিস। আমি আবার হচ্ছে এবার তোমাদের ছবিগুলা সব ধাপে ধাপে এঁকে দেখাই। সো এই হচ্ছে একটা নর্মাল ডিএনএ, হ্যাঁ, নর্মাল ব্যাকটেরিয়া। এর পরের ধাপে কি হয়, এর পরের ধাপে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আমার, ব্যাকটেরিয়ার ডিএনএটা আমার কিসের সাথে যুক্ত হয়, কোষ ঝিল্লির সাথে যুক্ত হয়। এরপরে ধাপে কি হয়, কোষ ঝিল্লির সাথে যুক্ত হলে ব্যাকটেরিয়ার ডিএনএটার রেপ্লিকেশন হয় এবং কোষ ঝিল্লিটা লম্বা হয়ে যায়। ঠিক আছে, তারপরের ধাপে কি হয়, তারপরের ধাপে হচ্ছে টার্গার প্রেসারের কারণে টার্গার প্রেসারের কারণে এরা হচ্ছে ভিতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট ধাপে কি হয়, লাস্ট ধাপে হচ্ছে দুইটা, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ব্যাকটেরিয়া দ্বিভাজন। খুবই ইজি জিনিস, এটা অনেকটা এমাইটোসিসের মতো, বাট এটা এক্সাক্ট এমাইটোসিস না। হ্যাঁ, এটা অনেকটা এমাইটোসিসের মতো, বাট এটা কি এক্সাক্ট এমাইটোসিস না। তো এই জিনিসটা পরীক্ষায় আসে, খুবই ইজি জিনিস, তোমাদের পারা উচিত। আসলে হচ্ছে এই যে ছবিও আঁকতে হবে, খুবই ইজি জিনিস, ছবি আঁকবা। তো মনে রাখো, ব্যাকটেরিয়ারা এই দ্বিভাজন পদ্ধতিতেই মেইনলি বংশ বিস্তার করে। এরা প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়। কয় মিনিটে, প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়। ঠিক আছে,
তো 20 মিনিটে দ্বিগুণ হইলে একদিনে এদের 72টা জেনারেশন সৃষ্টি হয়। মানে একদিনে একটা ব্যাকটেরিয়া থেকে 2^72 সংখ্যক ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। একদিনে একটা ব্যাকটেরিয়া থেকে 2^72 সংখ্যক ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এদের এইটার নাম্বারটা অনেক বড়, 4.6 সেক্সট্রিলিয়ন। যাদের ওজন হচ্ছে 1,00,000 পাউন্ড বা 40,000 কেজি। বুঝছো? যাদের ওজন হচ্ছে প্রায় 1,00,000 পাউন্ড বা 40,000 কেজি। তো বুঝতেই পারতেছো নাম্বারটা অনেক বড়। আসলে হয় না এরকম, ব্যাকটেরিয়ারা মোটামুটি বংশ বৃদ্ধি করতে নিলে 4-5 জেনারেশন গেলেই হয় কি খাদ্যের অভাবে ব্যাকটেরিয়া গুলা মারা যাইতে শুরু করে। বুঝছো? খাদ্যের অভাবে ব্যাকটেরিয়া গুলো মারা যাইতে শুরু করে এবং ব্যাকটেরিয়ারা আর বংশবৃদ্ধি করতে পারে না। সো দ্বিভাজন পদ্ধতিতেই মেইনলি ব্যাকটেরিয়ারা বংশবৃদ্ধি করে। প্রতি 20 মিনিটে এটা দ্বিগুণ হয়। এইভাবে হইলে একদিনে ব্যাকটেরিয়ার 72টা জেনারেশনের সৃষ্টি হয়। সংখ্যাটা হচ্ছে 2^72। ওজন হচ্ছে সংখ্যা হচ্ছে 4.6 সেক্সট্রিলিয়ন, মানে 100 ট্রিলিয়নে 1000 ট্রিলিয়নে 1 সেক্সট্রিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। সো বুঝতেছো নাম্বারটা অনেক 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 বেশি বড়। সো এদের ওজন হয় 1,00,000 পাউন্ড। এটা আসলে অস্বাভাবিক খুব। 1,00,000 পাউন্ড বা 40,000 কেজি, মানে বুঝতেছো 40,000 কেজি। সো এইটা আসলে হয় না, কিছু সময় পরই হচ্ছে খাদ্যের অভাবে এরা মারা যায়। সো ব্যাকটেরিয়াদের প্রধান বংশবৃদ্ধির প্রক্রিয়াই হচ্ছে দ্বিভাজন। ব্যাকটেরিয়া মেইনলি এই পদ্ধতিতেই বংশবৃদ্ধি করে। হ্যাঁ, সো আই হোপ বুঝতে পারছো। এটা খুবই ইজি একটা টপিক, লিখাও খুব ইজি। এই যে দেখো, ফার্স্ট এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ 2 প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয়। এরপরে হচ্ছে ডিএনএ অণুর প্রতিলিপন হয়। এরপরে হচ্ছে কোষটা লম্বায় বৃদ্ধি পায়। লম্বা বৃদ্ধি পাওয়ার কারণে ডিএনএ রেপ্লিকা গুলা 2 দিকে সরে যায়। 2 দিকে সরে গেলে কি হয়, এই যে প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে হচ্ছে বাড়তে থাকে। টার্গার প্রেসারের কারণে অপত্য কোষ দুটি হচ্ছে পৃথক হয়ে যায়। এভাবেই হচ্ছে এরা মাতৃকোষের সমান হয়। মানে প্রথম কোষটাকে বলতেছে মাতৃকোষ, এগুলাকে বলতেছে অপত্য কোষ। আমরা কোষ বিভাজন পড়ে আসছি, সো উই নো দোজ। ওকে, সো এই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন। ইজি টপিক ছিল। এইবার আসে আমরা ব্যাকটেরিয়ার অন্য জননগুলা পড়ি। যেমন এই ব্যাকটেরিয়ার ফার্স্টে আছে ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম, যেটা একটা অঙ্গজ জনন। তো এখানে কি হয়, এখানে হাইড্রার মতো, বুঝছো? খেয়াল আছে তোমাদের, মনে আছে হাইড্রা কেমন হচ্ছে? এই যে একটা হাইড্রা, এখান থেকে একটা এরকম মুকুলের সৃষ্টি হচ্ছিল একটা সময়। এই মুকুলটা হচ্ছে বৃদ্ধি পেয়ে হচ্ছে তোমার নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করে। এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম। সো ব্যাকটেরিয়ার দেহ থেকে একটা মুকুলের সৃষ্টি হয়। এই মুকুলটা হচ্ছে এক সময় বের হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে বের হয়ে যায়। এটারই বলে হচ্ছে ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম। এটারই কি বলে, ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম। ঠিক আছে, খুবই ইজি, লাগবে না, এগুলো পরীক্ষা আসে না। ওকে, ব্যাকটেরিয়ার অযৌন জননের মধ্যে আছে 3টা দ্বিভাজন, করলাম আমরা, গনিডিয়া, এন্ডোস্পোর। আসো গনিডিয়া আর এন্ডোস্পোরটা দেখি। ওকে, সো গনিডিয়া, হ্যাঁ, সো গনিডিয়ারা হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে, মানে কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের বিশেষ ধরনের, কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের বিশেষ ধরনের স্পোর। কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের বিশেষ ধরনের স্পোর। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের বিশেষ ধরনের স্পোরকে বলা হয় হচ্ছে গনিডিয়া। এরা হচ্ছে এই গনিডিয়া থেকে হচ্ছে নতুন ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। গনিডিয়া থেকে হচ্ছে কি হয়, নতুন ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। লাগবে না। এরপরে আসে হচ্ছে এন্ডোস্পোর। এটা খুব ইন্টারেস্টিং। সেটা ইন্টারেস্টিং কিভাবে, যেমন ধরো শীতকাল ছিল এই কয়দিন, হ্যাঁ, তো শীতকালে আমরা কি করছি, আমাদের অনেক ঠান্ডা লাগছে। সেই কারণে আমরা যখনই বাসা থেকে বের হইছি,
আমরা কি নিয়ে বের হয়েছি? যখনই আমরা বাসা থেকে বের হয়েছি তখনই আমরা কি নিয়ে বের হয়েছি? শীতের জামা কাপড় নিয়ে বের হয়েছি, তাই না? তো এইখানেও হচ্ছে ব্যাকটেরিয়ারা যখন দেখে যে আমার বাচ্চাটা যদি মানে ব্যাকটেরিয়া যদি দেখে যে ওর বাচ্চাটা যদি এখন বাইরে বের হয় তাহলে ও হচ্ছে কি হবে, মারা যাবে। মনে করো প্রতিকূল পরিবেশে অনেক গরমের কারণে মারা যেতে পারে, অনেক ঠান্ডার কারণে মারা যেতে পারে। সো ব্যাকটেরিয়া দেখলো যে বাহিরে কি একটা প্রতিকূল পরিবেশ, এখন যদি আমার যে অপত্য ব্যাকটেরিয়া ও যদি বের হয় তাহলে ও হচ্ছে কি হবে, মারা যাবে। সো ও যেন মারা না যায় এই জন্য ব্যাকটেরিয়া করে কি, নতুন ব্যাকটেরিয়া দেহের বাহিরে একটা মোটা আবরণের সৃষ্টি করে। আমরা যেমন ঠান্ডার সময় অনেক গরম কাপড় পরে হচ্ছে বের হই, ও কি করে ঠান্ডার সময় এরকম গরম কাপড় পরে হচ্ছে বাইরে বের হয়, ঠান্ডার সময় এরকম গরম কাপড় পরে হচ্ছে বাইরে বের হয়। সো এইটারই বলে হচ্ছে এন্ডোস্পোর, যে ব্যাকটেরিয়ার স্পোরের বাহিরে একটা মোটা আবরণের সৃষ্টি হয়। এবং যখন এই যে যেমন এখন বাইরে ঠান্ডা কমে গেছে, তো এখন আমরা কি কমফোর্টেবল জামা কাপড় পরে বের হই। সেরকম প্রতিকূল পরিবেশ যখন শেষ হয়ে যায় তখন ব্যাকটেরিয়াও কি করে, ওই অপত্য ব্যাকটেরিয়াও হচ্ছে এন্ডোস্পোর থেকে বের হয়ে যায়। এটা সব ব্যাকটেরিয়াতে দেখা যায় না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে এটা দেখা যায়। এন্ডোস্পোর কি, যখন ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশ থেকে, কোন পরিবেশ থেকে, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য যে স্পোরের সৃষ্টি করে তাকে এন্ডোস্পোর বলে। প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য যে স্পোরের সৃষ্টি করে তাকে এন্ডোস্পোর বলে। তাহলে আমি একটু লিখে রাখি যে এন্ডোস্পোর কি, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য যে স্পোরের সৃষ্টি করে তাকেই এন্ডোস্পোর বলে। প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য যে স্পোরের সৃষ্টি করে তাকেই হচ্ছে এন্ডোস্পোর বলে। ঠিক আছে, লিখে ফেলি, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য যে স্পোরের সৃষ্টি হয় তাকে এন্ডোস্পোর বলে। ওকে, আচ্ছা, এইবার আসো লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন। আচ্ছা, এগুলা একটার মাধ্যমেও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হয় না। ঠিক আছে, এই যে কনজুগেশন, নালীপথ, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এগুলা একটার মাধ্যমেও ব্যাকটেরিয়ার কি হয় না, এই যে বংশবৃদ্ধি হয় না। তাহলে এগুলা কি ভাইয়া যৌন জননের মধ্যে পড়ছে? আসলে না, এগুলা আসলে যৌন জননের মধ্যে পড়ে নাই, কিন্তু এরা দেখতে অনেকটা যৌন জননের মতো, এই জন্য এদেরকে এখানে আনা হয়েছে, এই জন্য এদেরকে এখানে আনা হয়েছে। আসো আমরা একটু দেখি। সো কনজুগেশন নালীপথ কি? আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা কাহিনী বলছিলাম যে ব্যাকটেরিয়ার দেহে বারবার 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 করে হচ্ছে, ওই যে ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন ও করে কি, ওর দেহের ভিতরে একটা অ্যান্টিবায়োটিক মানে শক্তিশালী পদার্থের সৃষ্টি করে, যার ফলে ও কি আর হয়, ওই সেম অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না। তো নতুন কোন ব্যাকটেরিয়া যখন, ধরো এই একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের দেহে অলরেডি আছে, হ্যাঁ, এবং এর মধ্যে ওই যে ওই শক্তিশালী পদার্থটা আছে যারা ওকে অ্যান্টিবায়োটিক থেকে বাঁচায় রাখে। এইবার আমাদের দেহে আরেকটা নতুন ব্যাকটেরিয়া প্রবেশ করলো। এইবার আমাদের এই ব্যাকটেরিয়াটা করবে কি, ওই ব্যাকটেরিয়ার সাথে একটা নালীর সৃষ্টি করবে। কি করবে? ওই ব্যাকটেরিয়ার সাথে একটা নালীর সৃষ্টি করবে। হ্যাঁ, নালীর সৃষ্টি করবে এবং নিজের ডিএনএ এর একটা অংশ হচ্ছে এই নতুন ব্যাকটেরিয়াটাকে দিয়ে দিবে। কি করবে? নিজের ডিএনএ এর একটা অংশ, নিজের ডিএনএ অংশ ওই নতুন ব্যাকটেরিয়াটাকে দিয়ে ফেলবে। এই যে যে নালীটার মাধ্যমে ও দিচ্ছে, এটা কি বলে হচ্ছে কনজুগেশন নালী। ঠিক আছে, কনজুগেশন নালী পথের মাধ্যমে কি হচ্ছে, ও নিজের ওই যে ডিএনএ যেটা অ্যান্টিবায়োটিক থেকে ওরা বাঁচায় রাখে, ওই ডিএনএটার একটা অংশ কাকে দিয়ে দিবে, আমার নতুন ব্যাকটেরিয়াটাকে দিয়ে দিবে। এইটা কি বলে, কনজুগেশন নালী পথ। এই নালীটার নামই হচ্ছে কনজুগেশন নালী। ঠিক আছে, এর মাধ্যমেই আসলে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে কানেকশন সৃষ্টি করে এবং ওরা দুইজনই হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।
বুঝতে পারছো? সো তাহলে একটু লিখে রাখো কনজুগেশন নালীপথ, একটু ছবিটাও এঁকে রাখো। ঠিক আছে, এঁকে রাখো। আচ্ছা, তারপরে আসো হচ্ছে দুইটা টপিক আছে, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। হ্যাঁ, সো ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন ব্যাপারটা কি? সো ট্রান্সডাকশন হচ্ছে পরিবেশ থেকে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ, মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ যখন নতুন ব্যাকটেরিয়াতে প্রবেশ করে, ঠিক আছে, মনে করো একটা ব্যাকটেরিয়া মারা গেছে, ওই ব্যাকটেরিয়ার ডিএনএটা যখন নতুন ব্যাকটেরিয়াতে প্রবেশ করতেছে এটাকে ট্রান্সডাকশন বলে। নতুন ব্যাকটেরিয়ার ডিএনএটা মানে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ যখন হচ্ছে একটা নতুন ব্যাকটেরিয়াতে প্রবেশ করে এটাকে ট্রান্সডাকশন বলে। ঠিক আছে, নতুন মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ যখন একটা নতুন ব্যাকটেরিয়াতে প্রবেশ করে তখন এটাকে ট্রান্সডাকশন বলে। এগুলা মাঝে মাঝে পরীক্ষাতে 1 মার্কের কোশ্চেনে আসে, 2 মার্কে আসতে পারে। হ্যাঁ, 1 মার্কের এবং 2 মার্কের কোশ্চেনে আসতে পারে। সো এটা একটু আমরা হচ্ছে লিখে রাখি, মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ নতুন ব্যাকটেরিয়াতে। ওকে, লাস্ট হচ্ছে ট্রান্সফরমেশন। হ্যাঁ, ট্রান্সফরমেশন হচ্ছে ফাজ ভাইরাসের সাহায্যে। আমরা ফাজ ভাইরাস পড়ছি, যারা ভাইরাসের ক্লাসগুলো করছো তারা জানো যে ফাজ ভাইরাস করে কি, এক ব্যাকটেরিয়ার ডিএনএ আরেক ব্যাকটেরিয়াতে নিয়ে যেতে পারে। সো ফাজ ভাইরাসের মাধ্যমে যদি এক ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে চলে যায়, অন্য ব্যাকটেরিয়ার দেহে, ঠিক আছে, ফাজ ভাইরাসের মাধ্যমে যখন এক ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে চলে যায়, ফাজ ভাইরাসের মাধ্যমে, উল্টা বলছি আর কি, হ্যাঁ আমি প্রত্যেকবার ওনারা হচ্ছে উল্টা লিখে দিয়ে আসে, এটা ট্রান্সফরমেশন হবে। আর এটা হচ্ছে ট্রান্সডাকশন হবে। ঠিক আছে, হ্যাঁ উল্টাই দিছি, ঠিক আছে। এটা হবে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে যখন মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। আর ট্রান্সডাকশন হচ্ছে যখন ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, তাকে হচ্ছে ট্রান্সডাকশন বলে। তাকে হচ্ছে কি বলে? ট্রান্সডাকশন বলে। ঠিক আছে, মনে রাখি একটু, ফাজ ভাইরাসের মাধ্যমে যখন এক ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে তাকে হচ্ছে ট্রান্সডাকশন বলে। ঠিক আছে, ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার ডিএনএ যখন অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে তাকে হচ্ছে ট্রান্সডাকশন বলে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাকটেরিয়ার জনন। তো ব্যাকটেরিয়ার জনন থেকে একটা কোশ্চেনই আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন। ঠিক আছে, সো কারো এই নিয়ে কোনো কোশ্চেন আছে ব্যাকটেরিয়ার জনন নিয়ে? তাইলে হচ্ছে আমরা এরপরে হচ্ছে এমসিকিউ তে চলে যাব, পোলে চলে যাব আর কি, পোল কোশ্চেনে। নুসাইবা, সকালের দিক, আপু লাইফ ডাজন্ট গো দ্যাট ওয়ে। নুসাইবা, জীবন কখনো তোমার অনুযায়ী চলে না, লাইফের একটা ফ্লো আছে। হ্যাঁ, লাইফ ওই ফ্লোতে চলতে থাকে, তোমাকে হচ্ছে ওই ফ্লো এর সাথে মিলিয়ে নিতে হবে। তুমি কখনো নদীকে সমুদ্রকে বলতে পারবা না যে সমুদ্র তুমি এই দিকে আইসো না, তুমি ওই দিকে যাও। নদী তুমি আমার দিকে আইসো না, আমার বাসার দিকে আইসো না, তুমি অন্যর বাসার দিকে যাও। নদীর যেভাবে মন চায়, নদীর একটা ফ্লো যেমন আছে, তেমনি অনলাইন ক্লাসগুলা অফলাইন ক্লাসগুলারও একটা ফ্লো আছে।
এই ফ্লো এর সাথে তোমাকে মানিয়ে নিতে হবে, ফ্লো কখনো তোমার সাথে মানিয়ে নিবে না। ওকে, ফ্লো এর সাথে তোমাকে মানিয়ে নিতে হবে, ফ্লো কখনো তোমার সাথে মানিয়ে নিবে না। এই চ্যাপ্টারের আরো 3টা ক্লাস আছে। ওকে, সো চলো আমরা এবার পোল দেই। ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি? তো এইটা আমি পড়াই নাই, এটা বইয়ে লেখা আছে, সেটা আমি পোল দিচ্ছি না, আমি এর পরের কোশ্চেনটা পোল দিব। হ্যাঁ, বায়োলজি পড়ার টেকনিক, দাগানো বইটা ভালো মতো পড়ো, তাই দাগানো বই, প্র্যাকটিস বুক, এই দুইটা জিনিস, দাগানো বই, প্র্যাকটিস বুক, ঠিক আছে? এই দুইটা জিনিস ভালো করে পড়ো, তাইলে হবে। আমি কিভাবে মনে রাখতাম, আমি দাগানো বই মনে রাখতাম বেশি, বুঝছো? বলো, ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি? এটা দিলাম না পোল, এর পরেরটা পোল দিব। ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি? স্লাইম স্তর, ক্যাপসিড, মেসোজোম, গ্লাইকোপ্রোটিন। ওকে, অ্যান্সার ইজ স্লাইম স্তর। হ্যাঁ, তো ক্যাপসুল হচ্ছে ওই যে জটিল ইয়ে দিয়ে তৈরি হয়, ওইখান থেকে আসছে হচ্ছে এটা স্লাইম স্তর বলে। ওকে, তো চলো আমরা এবার হচ্ছে পোল দিব নেক্সট কোশ্চেনে। ব্যাকটেরিয়ার পিলির প্রধান কাজ কি? কোষবিভাজনে সাহায্য করা, চলনে অংশগ্রহণ করা, পোষকের সাথে যুক্ত হওয়া, প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। আমি হচ্ছে পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও গাইস, পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। অ্যান্সার আচ্ছা, পিলির প্রধান কাজ হচ্ছে পোষকের সাথে যুক্ত হওয়া। ওকে, তো চলো লিডার বোর্ডটা দেখি। সবার আগে সঠিক উত্তর দিয়েছি ইয়াসিন আলী কবির, 2-এ তামিম, 3-এ বুশরা, 4-এ ফারুক, 5-এ আব্দুল্লাহ, 6-এ কাফি, 7-এ হাফসা, 8-এ সাইমা, 9-এ জান্নাতুল, 10-এ মেজবা। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। ওকে, এইবার হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সটটা পোল দিব, চলো দেখি পোল দেই। রহিম ইউরিয়া সার ব্যবহার না করে ধান কাটার জন্য জমিতে মসুরের ডাল চাষ করলো, এতে এক ধরনের অণুজীবের কারণে সারের অভাব পূরণ হবে। উল্লেখিত প্রকারের অণুজীবের প্রজনন প্রধান ও দ্রুততর উপায় কোনটা? সেটা ব্যাকটেরিয়া, আমরা স্বাভাবিক ব্যাকটেরিয়া পড়তেছি, তো এটাও হবে ব্যাকটেরিয়া। আমি পোল দিচ্ছি, দেখি অ্যান্সার দাও। দিচ্ছি, পোল দেওয়া হয়েছে, অ্যান্সার। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। আচ্ছা, তো বুঝতেছো এখানে দ্বিবিভাজনই অ্যান্সার হবে, ব্যাকটেরিয়ার কথা বলতেছি। সবার আগে সঠিক উত্তর দিয়েছে কাফি, 2-এ তামিম, 3-এ নুরা, 4-এ হচ্ছে ইয়াসিন, 5-এ হচ্ছে মারুফা, 6-এ তানজিনা, 7-এ বুশরা, 8-এ গ্রেটফুল, 9-এ নুসাইবা, 10-এ মিতু। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। ওকে, আর পরের প্রশ্ন আসি। বলো, ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য হলো ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরকে রেস্টিং স্পোর বলে,
সূত্রাকার ব্যাকটেরিয়া সচল কনিডিয়াকে গনিডিয়া বলে, এদের জাইগোটকে মেরোজাইগোট বলে। এখানে অনেক কিছুই তোমরা পড়ো নাই, এই বইয়ের থেকেও আসে নাই এই কোশ্চেনটা, এটা চিটাগাং বোর্ডে 2016 সালে আসছে। দেখি পারো নাকি। এত তাড়াতাড়ি অ্যান্সার দিলাম, তাও র্যাঙ্ক 34। তোমার নাম হচ্ছে ফিউচার ডিএমসিয়ান, তো তোমাকে আরো ফার্স্ট হইতে হবে। পোলাপান কত ফার্স্ট বুঝে গেছো। ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য। তিনটাই ঠিক আছে। এটা কোন বইয়ের থেকে আসছে আমি জানি না, এখানে অ্যান্সার হবে তিনটাই। আচ্ছা পরের প্রশ্ন দেখি। রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য যে মসুরি ডাল চাষ করছে। ও আচ্ছা, এটা রিপিট হয়েছে কোশ্চেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, একটা স্ক্রিনশট নাও। রাকিব ও শাহিন অণুজীব নিয়ে গবেষণা করছে। অকোষীয় রোগ সৃষ্টিকারী অণুজীব, শাহিনের আদিকোষীয় অণুজীব। রাকিব পর্যবেক্ষণে জানা গেল তার অণুজীব শাহিনের অণুজীবকে ভক্ষণের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। তিনে বলছে শাহিনের অণুজীবটির দৈহিক গঠনের চিহ্নিত চিত্র আঁকো, সেটা ব্যাকটেরিয়ার চিত্র চাইছে। ঠিক আছে, সেই যে ব্যাকটেরিয়ার চিত্র আঁকবা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ঠিক আছে, আজকের ক্লাসে পড়া বুঝতে পারছি গাইজ। অনামিকা, হ্যাঁ আপু তুমি দিও দিও, ওই ছবি দিলে হবে। আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে নাও। গাইজ আজকের ক্লাসের পড়া বুঝতে পারছি, সহজ ছিল। দৈহিক গঠনটা ভালো করে পড়তে হবে। নোট করবা কোনগুলো এটা তো আমি বলে দিছি, ক্লাস যখন চলছে 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 তখন আমি বলেই দিছি। আমাদের স্যার বলছে পিলি ছোট হয় ফ্লাজেলা বড় হয়, বাট চিত্রতে তো দেখা যাচ্ছিল হ্যাঁ পিলি ছোটই হয় বুঝছো, বাট ওই চিত্রতে হচ্ছে ওরা বড় করে রাখছে। বই পড়বো বেশি না প্র্যাকটিস করব বেশি? বই পড়বা, বই বই, বায়োলজিতে বই পড়বা বেশি। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে হচ্ছে এইটুকুই। তোমাদের সাথে আমার আবার কালকে দেখা হবে, কালকে প্রথম রোজা। মুসলমান সবাইকে হচ্ছে রোজার অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, উপরওয়ালা আমাদের উপর রহমত নাজিল করুক। তো তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।